গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভিনিং, ডিপেন্ড করছে আপনি কখন দেখছেন। সো ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ জমিদারি বৈঠক। আজকে আমাদের সাথে একজন যিনি আছেন তার সত্যি কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। আপনারা যদি লাস্ট কয়েক বছর ধরে টিভি সিরিয়াল, ওটিটি, বিভিন্ন বাংলা সিনেমা দেখেন তাহলে একটি অতি পরিচিত মুখ। ওয়েলকাম টু জমিদারি বৈঠক, অম্বরীশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমার এখানে এসে। প্রাণটা খাই খাই করছে। চারিদিক দিয়ে এত সুন্দর সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। আর জমিদারি বৈঠক তো তোমার এখানকার নাম। আমার মধ্যে একটা জমিদারিত্ব রয়েছে, জমি নেই আমার হাতে একটুও, কিন্তু মেজাজটাই তো আসল রাজা। একদম আমার ভেতরে একটা জমিদারি রয়েছে এবং বৈঠক আমি খুব ভালোবাসি, আড্ডা দিতে আমি খুব ভালোবাসি। ফলে তোমার এই নামটা আমার খুব পছন্দ হয়েছে, খাবারটা আশা করি পছন্দ হবে, আশা করা যায়। এবং কলকাতা থেকে এত দূরে এসে বাঙালি খাবার, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে। প্রত্যেকটি ক্যানাডিয়ান যেটা বলে থাকে ফার্স্টেই তো আসে ওয়েলকাম টু কানাডা। থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য, তোমাকে, এনএবিসি, হইচই যাদের সাথে আমি এসেছি প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এবং তোমাকে বিশেষ করে ধন্যবাদ, তার কারণ হচ্ছে গত কয়েকদিন এখানকার খাবার খেতে খেতে আমার একটুখানি একটা কেমন কেমন একটা দুঃখ হচ্ছিল। মাকে ছেড়ে থাকার যে দুঃখটা হয় না, যত বড় জায়গাতেই যাও মাকে ছেড়ে থাকার তো একটা দুঃখ আছে, কখন ফিরে যাব মায়ের কাছে, এটা আমার মায়ের কাছে আসার মতো। থ্যাংক ইউ। আশা করি কলকাতার স্বাদ, আপনার মায়ের হাতের স্বাদ এখানে পাবেন। নিশ্চয়ই পাবেন। তো কানাডায় তো এনএবিসির জন্য এসেছেন, অনেক দিন ধরে হইচইয়ের সঙ্গে আপনি যুক্ত। হইচই প্রথম ওয়েব সিরিজের সঙ্গে থেকে যুক্ত। হইচইয়ের প্রথম ওয়েব সিরিজের নাম হচ্ছে হ্যালো। আচ্ছা, প্রথম যেটা প্রথম শুট হয়েছিল এবং টেলিকাস্ট হয়েছিল, রাইমা প্রিয়াঙ্কা, তারপরে দুপুর ঠাকুরপো হয়েছিল। তো ফলে হইচইয়ের একদম জন্মলগ্ন থেকে আমি ওদের সাথে আছি। আমার শেষ কাজ হইচইতে কুমুদিনী ভবন। ফলে ওদের সঙ্গে আমি তো হয়ে গেল 8 বছর তো হয়ে গেল। 8 বছর শুরু হয়েছিল রাজা গজা থ্রু দিয়ে, সেটা তো ধরো আরো 18-19 বছর আগেকার ঘটনা। 2006 সালে প্রথম আমি টেলিভিশনে আসি, তার আগে থিয়েটার করতাম। থিয়েটার করতে করতেই খবর আসে আমার থিয়েটার দলে যে একটা এরকম ধারাবাহিক হবে, একটা মোটা ছেলে একটা রোগা ছেলের গল্প, এবং দুটো মুখই খুব চেনা মুখ হলে চলবে না, আনকোড়া নতুন মুখ হতে হবে। এবং যে মোটা ছেলেটা, তার চেহারার মধ্যে একটা ইনোসেন্স চাই। আমি বেসিক্যালি ইনোসেন্ট নই, কিন্তু আমার চেহারার মধ্যে একটা ইনোসেন্স আছে, এখনো আছে। ডিসিভিং কিন্তু আছে। তো সেই সূত্রে মানে অধিকাংশ ক্ষেত্রেই লোকে বলে যে মোটা হওয়াটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ মানুষের জন্য। আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য, মোটা ছিলাম বলেই আমি সুযোগ পেয়েছিলাম। তো সেই থেকে আমার পথ চলা শুরু হয়ে গেল। রাজা গজা বিরাট হিট হয়েছিল। আজও আমাকে এই 18-19 বছর পরেও পৃথিবীর যে কোনাতেই যাই না কেন, বাঙালি যেখানেই থাকুক না কেন, তারা আমাকে প্রথমে গজা বলি চিহ্নিত করে। এমন অনেকের সঙ্গে আলাপ হয় যারা তখন ছোট ছিল, খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। ক্যানাডাতে এসে দু একজন আমাকে বললো যে আমরা তখন ছোট ছিলাম, নার্সারিতে পড়তাম, সেই সময় রাজা গজা রোজ দেখতাম আমরা। তাতে করে নিজেকে খানিকটা বুড়োও মনে হয়, কিন্তু ভালোও লাগে। তো সেই থেকে পথ চলা শুরু। তারপরে তো টেলিভিশন, ফিল্ম যেরকম ভাবে এসে গেছে, সেরকম ভাবে করে। ফিল্মের শুরুটা কিভাবে হলো? কোন ফিল্মের শুরু আমার ওপেন টি বায়োস্কোপ দিয়ে। মানে আমার 2006 থেকে টেলিভিশন শুরু, আর 2014-তে আমরা শুট করলাম অনিন্দ চট্টোপাধ্যায়ের ওপেন টি বায়োস্কোপ। ওটা ওনার প্রথম ছবি অ্যাজ এ পরিচালক, আমারও প্রথম ছবি, মানে ছবি হিসেবে আমার প্রথম। সুপার হিট সিনেমা, ছবিটা দারুণ, দুর্দান্ত সিনেমা। আজও মানুষ ছবিটার কথা বলে। না, ঋদ্ধির প্রথম ছবি হচ্ছে কাহানি। ও চাঁদি তো ঋতব্রত তো একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রই করেছিল কাহানি। তো ওপেন টি বায়োস্কোপ দিয়ে শুরু, তারপরে তো একাধিক বাংলা সিনেমা করে গেছেন। হ্যাঁ, তারপর আমার সৌভাগ্য হয়েছে যে মোটামুটি বাংলায় যারা ওয়ার্কিং সমস্ত পরিচালকের সঙ্গে আমার কাজ হয়ে গেছে। আচ্ছা, কেউ বাকি নেই, মানে যারা এই মুহূর্তে কাজ করছেন প্রত্যেকের সঙ্গে আমি ছোট বড় মিলিয়ে কোনো না কোনো কাজ করেইছি। একটা ডিপ্লোম্যাটিক অ্যানসার না দিয়ে পারবেন? বলো, চেষ্টা করবো। ফেভারিট এখনকার দিনের পরিচালক? কৌশিক গাঙ্গুলি। এই বিষয়ে আমি 1 সেকেন্ডও ভাববো না, ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ভেবে বলে দিলাম কৌশিক গাঙ্গুলি। তার কারণ ব্যক্তিগত একটা কারণ আছে।
ওনার ছবি ভালো মন্দ সেটা তো দর্শক বিচার করবে, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, পূর্ণ স্বাধীনতা আছে। আমার ক্ষেত্রে আমার কাছে কৌশিকদা একজন অভিনেতা হিসেবে আমার সবচেয়ে প্রিয় পরিচালক এবং প্রিয় আমার গুরুদেবী বলা যায়। তার কারণ উনি প্রথম আমাকে সিনেমাতে অন্য ধরনের চরিত্রে কাস্ট করার সাহস দেখিয়েছেন। লক্ষ্মী ছেলে ছবিতে বা কাবেরী অন্তর্ধান ছবিতে বা অর্ধাঙ্গিনী ছবিতে, তারপরে আরো অনেকগুলো ছবি রয়েছে যেগুলো এখনো বেরোয়নি। অসুখ বিসুখ আছে, সদ্য শুট করে এলাম আজও অর্ধাঙ্গিনী সিকুয়েল। এই প্রত্যেকটা আমাকে তো মূলত কমেডির চরিত্রে অভিনেতা হিসেবেই কাস্ট করা হতো, কিন্তু কৌশিকদাই প্রথম সেই পরিচালক যিনি কিন্তু ওই ব্যারিয়ারটা ভেঙে সাহস দেখিয়ে আমাকে, যদি লক্ষ্মী ছেলে কেউ দেখে তাহলে বুঝতে পারবে একদম অন্য একটা সিরিয়াস চরিত্রে কাস্ট করেছে। সেটা একজন অ্যাক্টর হিসেবে আমার কাছে একটা অবশ্যই একটা বড় প্রাপ্তি, অন্যরকম কিছু করতে পারে। টেলিভিশনে আমি অনেক অন্য ধরনের কাজ করেছি, কিন্তু ফিল্মে আমাকে কিন্তু কৌশিকদাই প্রথম ওই ধরনের চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্র বারবারই কাস্ট করেছেন, এখনো করছেন। কৌশিকদার সাথে আমার 6টা ছবি হয়ে গেল, এবং কৌশিকদা এমন একজন পরিচালক যার সাথে আমি খুব ভালো কমিউনিকেট করতে পারি। কৌশিকদা সম্পর্কে তোমার আত্মীয় হন, এটা তোমার দর্শকরা কজন জানেন আমি জানি না, কিন্তু কৌশিকদা আমারও আত্মীয়। আমার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মিক সম্পর্ক। আমার খুবই কাছের মানুষ, এবং যে কোনো সমস্যায়, মানে অভিনয়ের বাইরেও যে কোনো সমস্যায় যদি আমার কোনো কিছু জানতে হয়, দুজন মানুষ আছে ইন্ডাস্ট্রিতে, একজন কৌশিক গাঙ্গুলি আর একজন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এদের দুজনকে আমি ফোন করি, মানে কোথাও কোনো শোতে গেলে কত টাকা নেবো সেটা ওনাদের কাছ থেকে আমি, এরা আমার বলতে পারো কাইন্ড অফ আমার গাইড। তো বাংলা ছাড়াও তো হিন্দিতে, মানে হিন্দিতে আমি মূলত বিজ্ঞাপনের কাজ করেছে মূলত অমিতাভ শাহরুখের সাথে। অমিতাভ শাহরুখ, হ্যাঁ। এই শুটিং গুলো কি একসাথেই হতো, মানে ওনাদের সাথেই ডাইরেক্ট ছিল না, ওরা আলাদা? না না না, অতটা খারাপ মানুষ ওনারা নন যে আলাদা শুটিং করবে, আর সেরকম ভাবে শুটিং হলে আমি করতাম না কাজটা। আচ্ছা, অত দূরে গিয়ে বম্বেতে গিয়ে যদি অমিতাভের সামনাসামনি একসাথে শুট না করতে পারি তাহলে আর কি লাভ শুটিং। তো অভিজ্ঞতা তো খুব অদ্ভুত এবং অবাক করা আর কি। ধরো আমার সঙ্গে প্রদীপ সরকারের, বিখ্যাত পরিচালক প্রদীপ সরকার, যিনি পরিণীতার পরিচালক, তিনি বাঙালিদের খুব কাস্ট করতেন, কিন্তু তিনি আমাকে চিনতেন না। তো প্রথম উনি একটা বাঙালি ফেস খুঁজছিলেন, আদ্যপান্ত বাঙালি চেহারা, যার সঙ্গে অমিতাভ বচ্চনের একটা বিজ্ঞাপন ছিল, যেখানে একজন বাঙালি একটা সমস্যায় পড়েছে টাকা পয়সা নিয়ে। অমিতাভ বচ্চন উদয় হন এবং তাকে কিছু সাজেশনস দেন গোল্ড লোন সম্পর্কিত। তো উনি আমাকে চিনতেন না, ফলে আমাকে উনি কাস্ট করেননি। উনি কার কথা ভাবছিলেন আমি জানি না, ওনার কাউকেই পছন্দ হচ্ছিল না ওই চরিত্রটার জন্য। উনি কলকাতায় এসেছিলেন IPL এর একটা কি শুট করতে, ওই চিন্তা যে কি হবে ফিরে গিয়ে শুটটা আছে, মিস্টার বচ্চনের ডেট নেওয়া আছে, উনি বাইপাস হয়ে ফিরছিলেন, মানে এয়ারপোর্ট যাচ্ছে। তখন পশ্চিমবঙ্গ সরকার একটা খাদ্য মেলা আয়োজন করত, তার নাম ছিল হচ্ছে আহারে বাংলা। তা সেটা সে বছর ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। ছবি দেখি গোটা কলকাতায় হোর্ডিং পড়েছিল, আমি খাবারের থালা টালা নিয়ে বসে আছি, ধুতি পাঞ্জাবি পরে বসে আছি। ওনার চোখে ছবিটা পড়ে, উনি মনে করেন যে এই হচ্ছে সেই বাঙালি যাকে এমন মোবাইলে একটা ছবি তুলে বম্বেতে গিয়ে দেখান ওনার রেডিদের। তারাও বেশিরভাগই বাঙালি, তারা আমাকে চিনত, তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ফোন করা হয়, এবং সেই থেকে প্রদীপদার সঙ্গে আমি প্রায় 17-18টা বিজ্ঞাপন করেছি। হ্যাঁ, অনেকগুলো বিজ্ঞাপন করেছি। প্রথমটাই অমিতাভ বচ্চন। কেমন অমিতাভ বচ্চনের সামনে এসে কি কেমন লাগলো? দেখো, আমার ছোট থেকে ভয় ডরটা একটু কম, বুঝতে পারলে। আমি খুব একটা কোনোদিনই মঞ্চে উঠি ভয়, অভিনয় করার আগে হাত পা ঠান্ডা, এসব আমার কোনো হয় না। তার একটা কারণ হতে পারে যে আমি খুব শিক্ষিত অভিনেতা নই। তো যারা খুব বেশি শিক্ষিত অভিনেতা তাদের অনেক ভাবনা চিন্তা থাকে, আমি খুব স্পন্টেনিয়াস অ্যাক্টর, এটা আমার মনে হয়। আমার যদি কিছু গুণ থেকে থাকে, আমি খুব বিরাট মাপের অভিনেতা নই, আমি মূলত একজন অ্যাভারেজ অ্যাক্টর বলি আমি মনে করি, নিজেকে বিশ্বাস করি সেটা আমি। কিন্তু আমার ওইটি সুবিধে যে আমি কাউকে ভয় পাই না। তো অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করার আগের রাতে আমি যখন হোটেলে বম্বেতে শুয়ে আছি, হঠাৎ আমার মনে হলো যে আমার কি টেনশন করা উচিত, সামনে অমিতাভ বচ্চন দাঁড়াবেন, তার সঙ্গে এতগুলো সংলাপ আমার। তখন আমি দেখলাম যে কেন ভয় পাচ্ছি আমি ওনাকে। তার কারণ উনি ভুবন খ্যাত একজন মানুষ, সারা পৃথিবী ওনাকে এক ডাকে চেনে। সৌমিত্র চট্টোপাধ্যায় তো তাই। পৃথিবীতে এমন কোনো বাঙালি বা অবাঙালি নেই যারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে চেনেন না। আমি যদি তার সঙ্গে অবলীলায় অভিনয় করতে পারি, তাহলে ওয়াই নট মিস্টার বচ্চন। ওইটা ভাবার সাথে সাথে আমার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। ফ্লোরে গিয়ে আমি একটা অন্য মানুষকে দেখতে পাই, একটা অন্য মানুষ। সে মানুষটা অদ্যপান্ত সিরিয়াস একজন মানুষ কাজের ব্যাপারে। নির্দিষ্ট সময়ের আগে উনি ফ্লোরে চলে এসেছেন, 10 বার রিহার্সাল করেছেন পার্টটা আমার সাথে, এবং আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে আমার বলাটা ঠিক হচ্ছে কিনা।
আমি যেভাবে বলছি তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো ধরতে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে দুটো শটের ফাঁকে উনি 4টে চেয়ার নিয়ে বসেন। একে তো ওই লম্বা, তাও 4টে চেয়ার সুবিধা হয় পাটা রাখতে। ও আচ্ছা। সেই জন্য 4টে চেয়ারে বসেন, তো উনি একটা কোনায় বসে থাকেন, উনি ফ্লোর ছেড়ে বেরিয়ে যান না। আচ্ছা। যখন অন্য জোনে লাইট হয় বা কিছু হয় উনি ভ্যানে যান না, উনি ওই ফ্লোরেরই একটা কোনায় চুপচাপ বসে থাকেন। ওনার সমস্ত মানুষজন, সেক্রেটারি, হেয়ার, মেকআপ। তা আমি তখন দেখলাম যে এই একটা সুযোগ, ওনার সঙ্গে গিয়ে যদি দুটো কথা বলা যায়। প্রথমে আমি গিয়ে বললাম যে স্যার আপকে সাথ এক ফটো লে সকতে হ্যাঁ। উনি বললেন যে এক কিউ আপ দো লিজিয়ে। যাই হোক ছবি টবি হলো, তারপরে আমি বসলাম ওনার সামনে। এই যে বললাম আমি অকুত ভয় দিয়ে আমি বললাম যে আপনি তো একটা সময় কলকাতায় থাকতেন। উনি বলছো ও তুমিও কলকাতার? বাংলায় বললে? সমস্তই বাংলায় কত বাংলায় কথা। কথা আছে। তারপর উনি আমাকে ওনার যৌবনকালের কলকাতার গল্প বলতে শুরু করলেন। আরে বাহ। উনি রবি ঘোষের কথা বললেন। উনি সৌম্যমিত্র রক্তকরবী নাটক নিউ এম্পায়ারে দেখেছিলেন, রাত 4টের সময়, ভোর 4টের সময় লাইন দিয়ে টিকিট কেটেছিলেন। উনি উৎপল দত্তের অঙ্গান নাটকের কথা বললেন। ওনার মুখস্থ বাংলার সুভাষ মুখোপাধ্যায়ের কবির নাম বললেন, শক্তি চট্টোপাধ্যায়ের নাম বললেন, এবং বাংলা সিনারিও সম্পর্কে উনি সব জানেন। রাজনীতি বলো, সংস্কৃতি বলো, সাহিত্য বলো, সব। উনি গল্প করে গেলেন, আমি শুনলাম। আমার সঙ্গে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেল। ওনার সামনে আমাকে পছন্দও হলো। উনি ওনার পার্সোনাল নাম্বার আমার সঙ্গে শেয়ার করলেন। তারপর থেকে বছরে আমি 2বার ওনাকে মেসেজ করি, এবং অবিশ্বাস্য হলেও সত্যি 1.5 মিনিটের মধ্যে রিপ্লাই করেন। উনি খুবই গ্রাউন্ডেড একজন মানুষ, বোধহয় না হলে ওই জায়গায় পৌঁছানো যায়। শুনেও ভালো লাগে সত্যি এসব লোকেদের এক্সপিরিয়েন্স কাজ করেছে। আর এবার যেহেতু বললেন যে অমিতাভের সঙ্গে কাজ করাতে ভয় করেনি, কারণ সৌমিত্রর সাথে কাজ করে এসেছে। সৌমিত্রর সঙ্গে কাজ করার কি অভিজ্ঞতা? সৌমিত্র কাকুকে আমি তো ছোট থেকে চিনি, যেহেতু উনি আমার বাবার বন্ধু ছিলেন। আচ্ছা। আমার বাবা সাংবাদিক ছিলেন, অবনীনাথ ভট্টাচার্য ওনার নাম। এবং বাবা শান্তিপুরে থাকতেন ইনিশিয়ালি। 21-22 বছর বয়সে কলকাতায় চলে আসেন চাকরি সূত্রে, এবং তারপরে চাকরি ছেড়ে সাংবাদিকতায় যুক্ত হন। এবং সেই সময় থেকে ওনার কলকাতা শহরে প্রথম কিছু বন্ধু বান্ধবদের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন, নির্মাল্য আচার্য একজন, সুবর্ণরেখা পাবলিকেশনসের ইন্দ্রনাথ মজুমদার, এরা সব বিখ্যাত মানুষ সেই সময়কার। বিখ্যাত সাংবাদিক ধরণী ঘোষ, এরা হচ্ছেন বাবার প্রথম দিককার বন্ধু বান্ধব বা গুরু বলতে পারো। তাদের দেখে বাবা শিখেছেন কিভাবে চলতে হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি খুব ছোট থেকে দেখেছি, ফলে আমি ওনাকে চিনতামই। ভয়টাই ছিল না। হ্যাঁ, কিন্তু কাজ করতে গিয়ে তো একটা ভয় হওয়ার কথা, কারণ ওনার সঙ্গে অভিনয় করছি। কিন্তু হয়নি, কখনোই কোনো সমস্যা হয় না, কোনোদিনই কোনো। আসলে এই ধরনের মাপের মানুষরা, আমার মনে হয় এদের একটা সব থেকে বড় গুণ হচ্ছে এরা প্রথমেই তোমাকে ফ্যামিলিয়ার করে নেয়। আমি একটা অভিজ্ঞতা বলি। একটা সময় আমরা সকলেই মিঠুন চক্রবর্তীর বিরাট ফ্যান ছিলাম। কে ছিল না বলো? জুলপি ফুলপি কামিয়ে মিঠুন। তো ঘটনাচক্রে আমার সঙ্গে মিঠুন বাবুর কোনো কাজ হয়নি বহু বছর। তা আমি যখন রাজাবাজা করতাম, একটা অনুষ্ঠানে আমি গেছি, জি বাংলার একটা অনুষ্ঠানে, সেখানে মিঠুন চক্রবর্তী জাজ। আমি দর্শক আসনে বসে আছি গেস্ট হয়ে, উনি ঢুকছেন অ্যাজ এ জাজ। চারিদিকে মানে ধরো আজ থেকে 17 বছর আগেকার মিঠুন। উনি হঠাৎ ওখান থেকে আমাকে দেখতে পেয়েছেন। উনি ব্যারিকেড ভেঙে চলে এলেন আমার কাছে, এসে বলে তুই গজা না? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি রোজ দেখি, জমিয়ে দিচ্ছিস, পাঠিয়ে দিচ্ছিস, খুব ভালো হচ্ছে পাঠ। হ্যাঁ, অন্যরকম পাঠ করা শক্ত আছে, আমি পারবো না চাইলে। আমি তো হতবাক। তারপর আমার সঙ্গে উনি কথাটা বললেন, আমাকে মিষ্টি খাওয়ালেন। আমি বললাম দাদা আপনার সঙ্গে কোনোদিন আমি কাজ হবে না আমার। লা কপালে থাকলে হয়ে যাবে, মানে তোর কপালে আমার কপালে, দুজনের কপালে থাকতে হবে। তারপরে কেটে গেছে প্রায় 15 বছর। প্রজাপতি বলে যে ছবিটা বাংলায় ব্লকবাস্টার হলো, এই প্রজাপতিতে প্রথম আমার মিঠুনদার সাথে কাজ করার সুযোগ এলো, ওনার জামাইয়ের চরিত্র, জামাই। এবার মিঠুনের সাথে পাঠ করবো, সবার ক্ষেত্রে একটা বিষয়টা ভাবনার ব্যাপার। মিঠুনদা কি করলেন, প্রথমেই সেটে এসে উনি আমাদের সকলের সঙ্গে তুই তোকারি করে উনি নানান রকম উত্তর কলকাতার জোড়া বাগানের গল্প, তার মধ্যে কিছু স্ল্যাং ট্যাংও আছে, সেই সমস্ত বলে আমাদের সঙ্গে আড্ডা মারতে শুরু করলেন একই ঘরে বসে। আমি তখন ভাবছি যে মিঠুন চক্রবর্তী এত বড় একটা ভ্যান ছেড়ে, এত সিকিউরিটি ছেড়ে আমাদের সঙ্গে সাধারণ ঘরটায় বসে এত আড্ডা মারছে কেন? যেখানে লাইটের ছেলেও ঢুকছে, সাউন্ডের লোকও ঢুকছে, টেকনিশিয়ানরা ঢুকছে, মানে খুব প্রাইভেট জোন নয় সেটা। একদম স্টারের তো জেনারেলি সেখানে বসার কথা না। তিনি আমাদের সঙ্গে সকলের সঙ্গে গল্প করছেন। তারপরে যখন পাঠ করতে গেলাম তখন বুঝলাম কেন ওটা করছিলেন, যাতে আমরা ওনার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাই, যাতে চরিত্র অভিনয় করার সময়
আমি প্রয়োজন ওনার কাঁধে হাত দিতে পারি। আমার যেন মনে না হয় যে এটা মিঠুন, আমার যেন মনে হয় এ আমার শ্বশুর মশাই। বেসিক্যালি আমার যেটা মনে হয় যে স্টার বা স্টারডমটা এটা মনে হয় ফ্যানেদের জন্য থাকা দরকার, কিন্তু যখন আপনারা একসাথে কাজ করছেন এটা তো কলিগ, একদমই তাই, একসাথে একটা প্রজেক্ট নেওয়াচ্ছেন, ওটা তো একটা সঙ্গতের মতো। মানে আমি গানটা খুব ভালো গাইলাম, তবলাটা বেতালে বাজলো, তাহলে তো গানের এন্ড প্রোডাক্টটা ভালো হবে না। সেই ভয় ডরটা যাতে আপনাদের মন থেকে কেটে যায়, এবং এইটা সমস্ত বড় বড় স্টারেদের মধ্যেই রয়েছে, টেকনিশিয়ান যারা আছে তাদের মন থেকে যাতে কেটে যায়। এইটা সমস্ত বড় স্টারেদের মধ্যে আমি দেখেছি, তারা প্রথমেই কো অ্যাক্টরকে অ্যাট ইজ করে নেয় যাতে পাঠটা করতে সুবিধা, এন্ড প্রোডাক্টটা ভালো হয়। আর শাহরুখ খানের সঙ্গে অভিজ্ঞতা খারাপ নয়, ওনার সঙ্গে সময় আমি খুব কম কাটিয়েছি, ওই অভিনয় অংশটুকুই আমি কাটিয়েছি ওনার সঙ্গে। খারাপ না, ভালোই, মানে ওনার সঙ্গে আড্ডা টাড্ডা আমার হয়নি, কারণ উনি খুবই ব্যস্ত ছিলেন, কারণ ওনার ওই শ্যুটটা করে আরেকটা শ্যুটে যাওয়ার ছিল। মিস্টার বচ্চনকে যেমন আমি জীবনে দুবার পেয়েছি, দুটো বিজ্ঞাপন, এবং দুটোতেই উনি সারাদিন ছিলেন, কারণ উনি বিজ্ঞাপন করবেন, স্টিল শ্যুট করবেন, সমস্তটা করে একবারে যাবেন। কিন্তু শাহরুখ খানের ততটা সময় ছিল না, উনি ওই শটটা দিয়ে আবার চলে যাবেন, ব্যস্ততার মধ্যে ছিলেন। ওনার সঙ্গে আমার খুব বেশি ইন্টারাকশন হয়নি, তবে যতটুকু কাজ করেছি উনিও ওই রকমই এসে রিহার্সাল করেন, ও অ্যাক্টরকে জিজ্ঞেস করেন শটের পরে কেমন হলো। প্রজাপতিতে কাজ করেছি, প্রজাপতিতে কি দেব ছিল? দেব আর মিঠুন বাবা ছেলে। হ্যাঁ। দেব কেমন একটা দেব সুপারস্টার, দেবের মধ্যে একটা প্রবল প্রচেষ্টা রয়েছে, হ্যাঁ, যেটা আমার অসম্ভব ভালো লাগে। দেব যা ছিল যখন ও এসেছিল তখন ও বিরাট স্টার, কিন্তু সবসময় যে ভালো বড় স্টার ভালো অভিনেতা তা তো নয়, ইতিহাস তা বলে না। কিন্তু দেবের মধ্যে একটা প্রবল প্রচেষ্টা আমি বরাবর দেখে এসেছি, যেটাকে আমি ভীষণ সম্মান করি। একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে স্টারেদের অনেকেরই মনে হয়, স্টারেদের কথা ছাড়া আমাদের মতো ছোটখাটো আর্টিস্টদেরই অনেকের মনে হয় ও ঠিক করে দেবো, এত বছর ধরে করছি, ও করে দেবো, দর্শকের ভালোও লেগে যাবে। দেব কোনোদিন সেটা ভাবে না। ভালো বা খারাপের তো কোনো অ্যাসাত সংজ্ঞা নেই, ভালোর তো কোনো শেষ নেই, তাই না? নাসিরুদ্দিন শাহ তো আমার চোখে ভগবান, কিন্তু তিনিও প্রত্যেকদিন চেষ্টা করছেন আরো ভালো করার। লতা মঙ্গেশকর প্রত্যেকদিন রেয়াজ করতেন 90 বছর বয়স অব্দি, কেন, কি দরকার ছিল না রেয়াজ করা? উনি চাইতেন প্রত্যেকদিন ভালো করতে। দেবের মধ্যে আমি ওর সঙ্গে ককপিট থেকে কাজ করছি, একদম সেই শেষ আমরা কাজ করলাম প্রধান বলে ছবিটাতে, তার মাঝে আমরা ব্যোমকেশ করলাম, যেখানে আমি অজিত ও ব্যোমকেশ। ও যে কি প্রচেষ্টা চালিয়ে গেছে থ্রু আউট দ্য শুট, ওর বাংলা উচ্চারণ নিয়ে একটা সমস্যা আছে, সেটা ঠিক হচ্ছে কিনা, ব্যোমকেশ হিসাবে ওর অ্যাটিটিউড ঠিক হচ্ছে কিনা, প্রত্যেক ক্ষেত্রে ও অ্যাজ কোচের মতো আমাকে জিজ্ঞেস করতো, যেটা কিন্তু চট করে তুমি কোনো স্টারের মধ্যে পাবে না। সেটা আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। বাস, অনেক টলিউড বলিউড সব তারকাদের গল্পটা হলো, এবার আস্তে আস্তে একটু অন্যদিকেও যাওয়া যাক। কলকাতাতেই তো মূলত থাকা হয়, রাইট? হ্যাঁ। কলকাতা কেমন আছে? ভালো মন্দ মিশিয়ে আছে। মানে এখন কি মন্দ বেড়ে গেছে? এত বেশি চারিদিকে দেখছি চলি প্রোটেস্ট, মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে। প্রোটেস্ট চিরকালই ছিল। সেই ট্রাম ভাড়া 1 টাকা বেড়েছিল বলে কি হয়েছিল কলকাতায় মনে নেই? ফলে বাঙালি চিরকালই একটুখানি আন্দোলনমুখী, ছেড়ে কথা বলে না। হ্যাঁ, সেটা একটা ভালো দিক, তো মানে মেনে নেওয়া বাঙালির ধাতে নেই আর কি। কিন্তু হ্যাঁ, না, খারাপের দিক ভালো হয়ে গেছে, খারাপের দিক বেড়ে গেছে এটা আমি মানবো না। খারাপ ভালো সবই আছে। এখনো কলকাতাতে আমি বলছি না, এখনো সুমনের একটা গান আছে না, এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে, ডানপিটেরা আজও ভালোবাসতে পারি, কার তা দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। হ্যাঁ, তো সত্যি এখনো আমাদের কলকাতা শহরে বহু মানুষ এখনো স্বপ্ন দেখে, এখনো ভালো কাজ করার চেষ্টা করে। ফলে খারাপ বেড়ে গেছে, বিশ্বব্যাপী তো খারাপ বেড়ে গেছে, বিশ্বব্যাপী দুর্নীতি বেড়ে গেছে, খারাপত্ব বেড়ে গেছে। তার মধ্যে কলকাতা আলাদা করে থাকবে কেমন? কিন্তু এর মধ্যে কলকাতা একটা কিন্তু নিঃশ্বাস নেওয়ার জায়গা রয়েছে। আমার যেটা মনে হয় যে কলকাতাতে বা ওভারঅল আমরা এজ এ মানুষ, মানে কোনো ভালো খবর হলে সেটাকে অতটা বেশি খুব একটা মানে প্রাধান্য দিয়ে দেখি না। বেশ খারাপ খবর হবে সেই নিয়ে একটা 2 ঘন্টার প্রোগ্রাম, খারাপ জিনিস নিয়ে আলোচনা বেশি হয়, এবং খারাপ জিনিসের আলোচনা বেশি বিক্রি হয়। দিনের শেষে বাজারটা তো একটা ফ্যাক্টর, বুঝলে না? তো বাজারের কথা ভেবেই করতে হয় সেটা। কাকে দোষ দেবে তুমি? মিডিয়াকে তো দোষ দিয়ে লাভ নেই। মিডিয়াকে তো দিনের শেষে বিজ্ঞাপন জোগাড় করতে হবে, নয়তো কোম্পানি উঠে যাবে। হ্যাঁ, এই যে লোকে বলে যে টেলিভিশন সিরিয়াল খুব খারাপ হয়, কন্টেন্ট খুব খারাপ, ভালো কন্টেন্টের সিরিয়াল করা হয়েছে, হয়নি যে তা না। আমি নিজে সাক্ষী, গোয়েন্দা গিন্নি বলে একটা সিরিয়াল করতাম, যেখানে বাড়ির একজন গৃহবধূ, না ওটা ইন্দ্রাণী হালদার করতেন,
যে বাড়ির একজন গৃহবধূ তার বুদ্ধি দিয়ে তার ইয়ে দিয়ে সমস্ত গোয়েন্দাগিরি সলভ করছে। সিরিয়ালটা আমরা 1 বছরও টানতে পারিনি, দর্শক রিজেক্ট করেছিল। আমার মায়ের খুব ভালো লাগতো, আমি দেখতাম। সিংহভাগ দর্শক রিজেক্ট করেছিল, টিআরপি হতো না, বুঝলে। এবারে এমন একটা প্রোডাক্ট কি করে টেলিভিশন সিরিয়াল চালাবে যেটা যদি মানুষ না দেখে সে তো বিজ্ঞাপন পাবে না, তার দানছত্র খুলে বসেনি সে। ফলে কন্টেন্ট তেমনই হয় যেমন মানুষ চায়, রাজনৈতিক অবস্থা তেমনই হয় যেমন মানুষ চায়। মানুষ যদি কিছু না চায় সেটা কোনোদিন এক্সিস্ট করতে পারে না। ভালোবাসি। হ্যাঁ, আমরা ক্রিয়েটারদের বেশি তাড়াতাড়ি দোষ দিয়ে দিই, আমরা নেতা নেত্রীদের বেশি তাড়াতাড়ি দোষ দিয়ে দিই। আরে বাবা, 5 বছর পরে তো একটা বোতাম আছে তোমার হাতে, তোমার যদি এতই পছন্দ হয় তোমার নেতাকে বা নেত্রীকে, উড়িয়ে দাও না তাকে, চেয়ার থেকে ফেলার দায়িত্ব তো তোমার হাতে। একটা বোতাম টিপবে সে পড়ে যাবে, এরকম উদাহরণ তো রয়েছে পশ্চিমবাংলায় রয়েছে, তাই না? বা একজন অভিনেতা বিরাট অ্যাক্টর, বিরাট প্রডিউসার, বিরাট ডিরেক্টর, তার ছবি দুদিনও চললো না হলে, হ্যাঁ, ফলে ভালো যেটা সেটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে আরো বেশি ভালো হবে। আর খারাপকে যদি বেশি করে অ্যাকসেপ্ট করো তাহলে খারাপই ভালো হবে, বেশি হবে। কারণ দিনের শেষে বাজারকে আমায় অস্বীকার করলে তো চলবে না। এই চন্দ্রিলের একটি বক্তব্য শুনেছিলাম, সবচেয়ে বেশি দিন ধরে যে বাংলা সিনেমা চলেছিল একসময় সেটা ছিল গুপি গাইন বাঘা বাইন, আর তার যে রেকর্ড ভাঙে সে হলো বেদের মেজে। হ্যাঁ, তাহলে কি বলবে তুমি? তো মানুষের গুপি গাইন বাঘা বাইন মানে তুমি দেখো, সত্যজিৎ বাবুর কিন্তু অন্যান্য অধিকাংশ ছবি ফ্লপ। ওনার একটা চিঠিপত্র বেরিয়েছিল একবার একটা শারদীয় দেশে, উনি একজন ওই রাজস্থানের একজন মিউজিয়ামের কিউরেটরের সঙ্গে চিঠি চালাচালি করতেন। আচ্ছা, সেখানে উনি প্রত্যেকটা চিঠিতেই লিখছেন, এই ছবিটা করলাম, এটাও দর্শক দেখলো না, এখান থেকে এই পুরস্কার এলো, ওখান থেকে এই ফেস্টিভ্যালে ডাক পেলাম, কিন্তু কলকাতার দর্শক দেখলো না। কলকাতার দর্শক কিন্তু সেভাবে সত্যজিৎ বাবুর ছবি দেখেনি, দেখেছে সোনার কেল্লা, দেখেছে গুপি গাইন, যেখানে মাস এন্টারটেনমেন্টের কথা উনি বলেছেন। হ্যাঁ, তো ফলে কি বলবে তুমি? কিছু বলার নেই। তো সেই সময় মাসের, তবে সেটা কে রিপ্লেস করলো না, বেদের মেজে। হ্যাঁ, মানুষের ওভারঅল রুচি পড়ে গেল। এর পেছনেও তো একটা বড় রাজনীতি রয়েছে, বিশ্বব্যাপী রাজনীতি রয়েছে। এই যে এইটা ধীরে 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 ঢুকে গেল আমাদের জীবনে, এইটার মধ্যে মাথা গুঁজে যতক্ষণ পড়ে থাকা যায় ততক্ষণ মানুষ কম ভাববে, কম জানবে, কম শিখবে, কম প্রশ্ন করবে। আরেকটা যে মানে আমাদের কনসেন্ট্রেশন লেভেল, যে আমাদের এই ইন্টারভিউটাই হয়তো কতক্ষণ ধরে মানুষ দেখবে সেটা মুশকিল, খুবই চাপ। ইভেন আমাদেরকেও ওই 30 সেকেন্ডের কিছু ভিডিও বার করে ইনস্টাগ্রামে কমছে, তো ধীরে ধীরে কমছে, মানুষের ধৈর্য কমে যাচ্ছে, কিছু করার নেই। চাপ না মানুষের, প্রত্যেকের সবসময় চাপ আছে, সবসময় চিন্তা রয়েছে। কাকে দোষ দেবে তুমি বলো? আসলে কাকে দোষ দেওয়া যায় আমি সত্যি জানি না। এটা বড় কোনো ফিলোসফার বা বড় ধরো রাজনীতি নিয়ে যিনি কারবার করেন তারা বলতে পারবে, বিশ্ব রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে। কাকে দোষ দেবো আমি জানি না। কার নিন্দা করো তুমি, তোমারে আমার পাপ। আপনি যখন সিনেমা বা টেলিভিশন জগতে এলেন তখন তো পশ্চিমবাংলায় অন্য ধরনের পলিটিক্যাল পার্টি ছিল, এখন একেবারে আলাদা। আপনি বুদ্ধদেব বাবুর সঙ্গে কি মঞ্চ শেয়ার করেছেন? মমতার সাথে করেছেন? বুদ্ধবাবুর সঙ্গে মঞ্চ শেয়ার করিনি, কারণ তখন আমার তো সেরকম কোনো পরিচিতি ছিল না যে আমি অত বড় মানুষের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারবো। তবে ওনার সঙ্গে একটা খুব সুখ স্মৃতি আছে, সেটা হচ্ছে তখন আমি মানে থিয়েটার করি, আমি মানে পরিচিত হইনি তখন আমি। তো তখন নাট্য একাডেমি ভবন, নতুন যে ভবনটা, সেটার উদ্বোধন হচ্ছিল। তো সেখানে উনি এসেছিলেন মুখ্যমন্ত্রী, তো যিনি ইয়ে করবেন ওই উদ্বোধনী সঙ্গীত গাইবেন, একজন বড় শিল্পী, তিনি জ্যামে আটকে পড়েছিলেন, আসতে পারেননি, সিএম এসে গেছে। সিএম এর তো উদ্বোধনটা করে দিতে হবে এবং উদ্বোধনী সঙ্গীত একটা দরকার। তখন আমাকে তুলে দেওয়া হয়েছিল যে তুমি তো গান গাও, থিয়েটারের গান, তুমি উঠে একটা থিয়েটারের গান গিয়ে দাও আপাতত, যাতে উনি প্রদীপটা প্রজ্বলন করে দিতে পারেন, তারপরে আসবেন মূল শিল্পী গান গাই। তা আমি অকুত ভয় চিরকাল, তুমি জানো। আর তখন তো আমাকে কেউ চিনত না, ফলে আরো সাহসী ছিলাম আমি। তো আমি উঠে গানটা গেয়ে দিই, একটা সীতা নাটকের গান গেয়ে দিয়েছিলাম থিয়েটারে, এবং তারপরে উদ্বোধন করে দিয়েছিলেন। দিয়ে আমি তো আবার মঞ্চ থেকে নেমে গেছি, গিয়ে দর্শকের মধ্যে রয়েছি। তারপরে মূল শিল্পী এসছেন, তিনি গান গেয়েছেন, বড় বড় নাট্যজন্য সমস্ত বক্তৃতা রেখেছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারপর একটা নাটক অভিনয় হবে, উনি নেমে চলে যাচ্ছেন। যেতে কি উনি আমার দিকে তাকিয়ে বলেন, গানটা খুব ভালো হয়েছে, চর্চাটা ছেড়ো না। এইটা আমার খুব মনে পড়ে, খুব মনে পড়ে। আর এই এখন মুখ্যমন্ত্রী যিনি, উনিও খুবই, মানে আমি বলবো এখনকার মুখ্যমন্ত্রীর একটা বিরাট গুণ আমি যেটা বলবো সেটা হচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে কিন্তু উনি একটা বিশেষ গুরুত্ব দিয়েছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রিকে কিন্তু আগের সরকার মোটেই গুরুত্ব দেয়নি, বরঞ্চ টেলিভিশন ইন্ডাস্ট্রিকে খানিকটা নিচু নজরই দেখা হতো। হ্যাঁ, যে টেলিভিশনে তো
কি হয়? হ্যাঁ। আরে বাবা, মাস তো টেলিভিশন দেখে। হ্যাঁ, যে জিনিসটা মাস কনজিউম করে সেটাকে তো তুমি ছোট করতে পারো না, নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়েছে। হ্যাঁ, দেব খুব খারাপ অভিনয় করে, এটা বলে দেওয়া খুব সোজা। তাহলে টিকিট কাটে কারা? গরু ছাগলরা তো নয়, মানুষই তো যায়। খাদান ব্লকবাস্টার, খাদান, প্রজাপতি সবই ব্লকবাস্টার। দিনের শেষে তার মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে যার জন্য মানুষ নিজের সোপার্জিত অর্থ পরিশ্রম করে রোজগার করা টাকা দিয়ে তার ছবি দেখতে যাচ্ছে। তাহলে টেলিভিশনের মধ্যে এমন নিশ্চয়ই কিছু রয়েছে যে এতগুলো মানুষ দেখছে। টেলিভিশনের জন্য কিন্তু সরকারি কোনো পুরস্কার ছিল না, এখন আছে। এখন এই সরকার আসার পর থেকে টেলি একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়েছে। আমি কিন্তু কোনো তৃণমূল বা বিজেপি নই, আমি কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। প্রত্যেকের ভালো আছে, প্রত্যেকের খারাপ আছে, কেউ সাধু নয় এই জগতে, কোনোদিন কেউ ছিলও না, আগামী দিনেও হবে না। রাজনীতিটা সাধু থাকার জায়গা নয়, সাধু থাকলে রাজনীতি করে খেতে হবে না, করে খেতে হবে না। তো কিন্তু আমি তো ভালো দিকটা দেখবো সবসময়। আজকে টেলিভিশন ইন্ডাস্ট্রি যেটার জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কটা ছবি করেছি সারা জীবনে, হাতে গুনলে হয়তো 60টা ছবি করেছি এই 18 বছরে। টেলিভিশনই তো আমায় বাঁচিয়ে রেখেছে। সেই টেলিভিশনের জন্য একটা অ্যাওয়ার্ড তৈরি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটা আমার কাছে ভীষণ ওয়েলকামিং, এবং তার জন্য আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আচ্ছা, এই মুহূর্তে টলিউডে কিছু টেকনিশিয়ানদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি চলছে, অনেকদিন হয়ে গেল, এটা আর ভালো লাগছে না। এবার এটা সমাধান হয়ে যাওয়া উচিত, আমার মনে হয় দুপক্ষরই উচিত এগিয়ে এসে একটা সমাধান করা। এটা ঠিক হচ্ছে না, যেটা হচ্ছে মোটেই ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না হচ্ছে আমি ঠিক জানি না, কারণ এটা মূলত তো পরিচালক গিল্ড এই সমস্ত এদের মধ্যে হচ্ছে। আমরা অভিনেতার খুব একটা, আমি বিষয়টার মধ্যে ঢুকিনি আসলে। আমি যাই, আমার কাজ করি, বাড়ি চলে আসি। আমি কোনোভাবে এফেক্টেড হইনি, আমি কোনোভাবে, অভিনেতারা অ্যাজ সাচ এফেক্টেড হয়নি। যারা হয়েছে তারা পরিচালনার সঙ্গে যুক্ত। হ্যাঁ, কারণ আমরা তো গিল্ডের সদস্য নই, আমাদের আর্টিস্ট ফোরাম গিল্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা আলাদা একটা বডি। আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়ও না। বরং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে কিন্তু মানে একটা খুব সুস্থ পরিবেশ আছে। মানে ধরো আমি একটা সিরিয়াল করতাম বছর 2 আগে, খড়কুটো বলে, এটা খুব জনপ্রিয় সিরিয়াল, স্টার জলসায় হতো। সেটা একই সাথে একই সেটে আমি দেখেছি যারা অভিনয় করছে তাদের মধ্যে একজন সক্রিয় বামপন্থী, তার নাম চন্দন সেন, বাদশা মৈত্র যিনি সক্রিয় বামপন্থী, এছাড়াও রয়েছেন সেখানে বিজেপি করেন এমন একজন অভিনেতা, তৃণমূলপন্থী একজন অভিনেত্রী। এরা প্রত্যেকে রয়েছে একই সেটে একই দৃশ্যে, প্রত্যেকে চুটি একসাথে পাঠ করছে। কাজের জায়গায় তারা কিন্তু কোনো আকচি করছে না। আমার মনে হয় রাজনীতিক নেতাদের, অভিনেতাদের বা পারফর্মারদের কাছ থেকে শেখা উচিত কি করে সৌহার্দ্যপূর্ণ ভাবে একসাথে কাজ করতে হয়। একসাথে কাজ করাটা দায়িত্ব সকলে, সারাদিন ঝগড়া করাটা কোনো কাজের কথা নয়। কারণ দিনের শেষে আমাদের জন্য আজকে তুমি লালবাতি গাড়ি চেপে ঘুরছো, আমার জন্য আজকে তুমি অত বড় পার্লামেন্টে গিয়ে বক্তৃতা দিচ্ছ, আমরা চেয়েছি বলেই তো তুমি করছো সেটা। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এই যে এমপিরা এমএলএরা ভোট চাইতে আসে, ভোটের আগে গরমে ঘামতে ঘামতে আসে, আর আসে জিতে যাওয়ার পর একটা থ্যাঙ্কস গিভিং এ আসে, তারপরে 5 বছর আর আসে। 5 বছরের মধ্যে অন্তত 2 মাসে একবার করে আসা উচিত, যে কি অবস্থা, যা যা বলেছিলাম তার কটা করতে পারলাম আর কটা কাজ করতে পারলাম না, তার একটা হিসেব দেবে না ভাই তুমি? পৃথিবীতে সব কাজের লেজার দিতে হয়, হিসেব দিতে হয়, রাজনীতিতে কোনো হিসেব দিতে হয় না। এই সংস্কৃতিটা বদল হওয়া দরকার। ঠিক। যাই হোক, বেশ মানে কলকাতা সম্পর্কে, তবে টলিউড ইন্ডাস্ট্রিতে, টলিউড কথাটা খুব এসে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণ বা রাজনীতি নিয়ে যে সমস্যাগুলো চলছে তার খুব তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই আমার কাছের মানুষ, গিল্ডে যারা রয়েছেন, আমাদের টেকনিশিয়ানরা, তারা না থাকলে তো আমরা কিছুই করতে পারতাম না। আমাদের মানুষ দেখে, আমাদের মানুষ চেনে, কারণ আমাদের দেখা যায় পর্দায়, কিন্তু আমাদের পর্দায় দেখা যাওয়ার পেছনে তো তাদের বিশাল একটা অবদান। ক্যামেরার পেছনে যারা রয়েছেন তারা না থাকলে আমরা কিচ্ছু নই, তারাই তো গিল্ডের মেম্বার। তো তাদের সঙ্গে পরিচালক, এই যে সমস্যাটা চলছে, এটা দ্রুত সমাধান হওয়া উচিত, আমার ধারণা হয়েও যায়, আশা করি হয়ে যাবে। এবং আবার ভালো ভালো সিনেমা, অনেক ডিরেক্টররা শুনছি নাকি ভালো সিনেমা এর মধ্যে হচ্ছে না, কিন্তু অনেক ডিরেক্টররা নাকি এর মধ্যে কাজ করতে পারছে না, শুনছি তো তাই। সেটাও যাতে বন্ধ হয় আর কি, উচিত, তারাও খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। ঠিক আছে, তো অনেক তো গল্প হলো, একটু খালি পেটে তো বেশিক্ষণ গল্প হবে না, আমি তো পারবোই না, অজ্ঞান হয়ে যাবো বেশিক্ষণ খালি পেটে। তো আমাদের একটু খাওয়া দাওয়া আসা হোক। খাওয়া দাওয়াটা সময় তো আমি তো না তোলাই ভালো, কারণ লোকে আমায় দেখে রাক্ষস ভাবতে পারে। খাওয়া দাওয়াটা শেষ পর্যায়ে যখন চলে যাবে তখন আবার আমরা আড্ডা শুরু করবো। ঠিক আছে, আপাতত আমরা একটু খেয়ে নিই, আপনারা বরং একটুখানি
একটু জল টল খেয়ে অপেক্ষা করুন, আমরা খাওয়ার পর আবার ফিরে আসছি গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে। মিসিসাগাতে শুরু হলো জমিদারি, মিসিসাগাতে শুরু হলো জমিদারি। আমাদের বাঙালিদের খাওয়া নিয়ে ভীষণ রকম বাড়াবাড়ি, মিসিসাগাতে শুরু হলো জমিদারি। অনেক খাওয়া দাওয়া হলো, আশা করি ভালো লেগেছে। খুবই ভালো, অসাধারণ সমস্ত স্বাদ। এই শুধু কলকাতার স্বাদ পেয়েছেন, এটাই আমাদের টার্গেট। কিছু কিছু আইটেম কলকাতার থেকেও ভালো লেগেছে আমার। যেমন ধরো শুক্তোটা, আজকালের এরকম শুক্তো কলকাতায় পাওয়া যায় না। বাড়িতে যারা করে ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টে শুক্তোর চরিত্রটা বদলে গেছে কলকাতা শহরে। অধিকাংশ জায়গায় বড়ি দেখতে পাই না আমি, আজকে এখানে বড়ি পেয়েছি আমি। হ্যাঁ, বা ফুলকপির যে তরকারিটা খেলাম সেটা অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। তো হ্যাঁ, কলকাতার থেকে বেটার স্বাদ পেয়েছি এবং খুবই আপ্লুত আমি প্রত্যেকটা রান্নার মধ্যে। দেখো, রান্নার তোমরা তো জানোই সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভালোবাসা। সেইটা ভরপুর ছিল আজকে প্রত্যেকটা পদে, বুঝলি। আমি গোগ্রাসে খেয়েছি তো, সেই জন্য ওই জায়গাটা আমি তোমায় রেকর্ড করতে বারণ করেছি, লোকজন রাক্ষস ভাবতে পারে আমার। না না না, থ্যাংক ইউ ফর সো মেনি নাইস ওয়ার্ডস আমাদের জন্য। ডেফিনেটলি শেফদেরকে জানিয়ে দেবো আপনার কথাগুলো। তো আচ্ছা, কলকাতার খাবার যখন, মানে কলকাতার খাওয়া বলতে কি বোঝে? মানে কলকাতার খাওয়ারও যদি, মানে আমি একটা হিস্ট্রি দেখতে চাই যে 1900 বা 1990 পর থেকে এখন খাওয়াটা অনেকটাই বদলে গেছে, রাইট? কলকাতার খাবারের বৈশিষ্ট্য হচ্ছে যে কলকাতা কোনো খাবারকেই রিজেক্ট করেনি, সমস্ত রকম খাবারকে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, মানে মূলত বাঙালি যারা খাইয়ে অ্যাকসেপ্ট করেছে বলেই তো রেস্টুরেন্ট বা দোকানদাররা সেগুলো করে চালিয়ে যেতে বাধ্য হচ্ছে না। হ্যাঁ, আমি ধরো ভারতবর্ষেরই বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, তারা মূলত ফোকাস করা হচ্ছে তাদের ওখানকার স্পেশালিটি কি, তার বাইরে খুব একটা যায় না। কিন্তু কলকাতার কিন্তু বৈশিষ্ট্যটা ওই, আমার মনে হয় কলকাতার খাবারের ওইটা বৈশিষ্ট্য। আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি তো ছোট থেকেই কলকাতায় বড় হয়েছি এবং ছোট থেকে আমি খাদ্যরসিক। কিন্তু যেটা ছিল একটা দীর্ঘ সময় অবধি, প্রায় 26-27 বছর বয়স অবধি আমার হাতে টাকা পয়সা থাকতো না। কাঠ বেকার ছিলাম, থিয়েটার করে বেড়াতাম, গান করে বেড়াতাম, হাতে আমার টাকা কড়ি থাকতো না। হাতে টাকা কড়ি না থাকলেও পেট কিন্তু কোনোদিন খালি থাকেনি। এটা কলকাতার খাবারের আরেকটা বৈশিষ্ট্য, যে হাতে সেই আমলে 5 টাকা থাকলে কিন্তু পেট ভরে খাওয়া যেত। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমায় বলতে পারি, আমাদের শ্যামবাজার অঞ্চলে একটা দোকান গিরিশ মঞ্চ আছে, গিরিশ মঞ্চের উল্টো দিকে একটা দোকান ছিল, সেখানে চাউমিন ইত্যাদি পাওয়া যেত। এবার খিদে তো পেটে প্রচুর আমার, পয়সা তো 5 টাকা, 5 টাকায় 1 প্লেট ভেজিটেবল চাউমিন পাওয়া যেত। এবার তার সেই ভেজিটেবল চাউমিনটার উপরে একটু স্বাদ করার জন্য চিলি চিকেনের যে ঝোলটা হয়, গ্রেভিটা এরকম ছড়িয়ে দিত। এটা আমাদেরও কলেজের সময় মানে একটা কমন খাবার ছিল, সেইটা খেতাম। কিছুটা খাওয়ার পর এই গ্রেভির অংশটা বেশি করে খেয়ে নিই, আবার প্লেটটা বাড়িয়ে দিতাম। আর যিনি দোকানদার ছিলেন তিনি প্রচন্ড রেগে গিয়ে এরকম করে আমাকে রেগে গ্রেভি দিতেন, এটা মনে আছে। এই আন্তরিকতাটা খাইয়ে এবং যারা খাওয়াচ্ছে তাদের, যেটা তোমার এখানে এসে পেলাম, আমার মনে হয় কলকাতার খাবার ইজ ইকুয়াল টু আন্তরিকতা। ও, থ্যাংক ইউ, শুনে খুব ভালো লাগলো। মানে ডেফিনেটলি মিস করি আমি, সেই মিস করা থেকেই হয়তো এইটা খোলার যে ভাবনা চিন্তা করেছিলাম এক সময়। আচ্ছা, কলকাতার তো মানে বিরিয়ানিটা একদমই আলাদা, একদম আলাদা। প্রত্যেকটা প্রদেশের যা অনেক ধরনের বিরিয়ানি আছে ইন্ডিয়াতে, পাকিস্তানে, কলকাতার বিরিয়ানি একদমই আলাদা। একদম, যেটা যদিও এখানে পাওয়া যায়, আপনি খাননি আজকে, কিন্তু এই কলকাতার বিরিয়ানিটার মানে কেন হোয়াইট, আলুটা তো একটা বড় ফ্যাক্টর। আলুটা একটা বিশাল বড় ফ্যাক্টর। কিছু কিছু ক্ষেত্রে ডিম, সেদ্ধ ডিম, ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধরো যে মানুষ দৈনন্দিন জীবনে ডিম সেদ্ধ খেতে চায় না, যেমন আমি একটা সময় অবধি আমি ডিম সেদ্ধ পছন্দ করতাম না। ডিম মানে আমার কাছে অমলেট, বেশ চিজ ফিজ দিয়ে হবে, অথবা পোচ মানে ফ্রাইড এগ, এই দুটোই পছন্দ করতাম। কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে খুব বড় দোকানে জেনারেলি সেদ্ধ ডিম দেওয়া হয় না। বড় বড় যেগুলো জয়েন্টস, আমি নাম করছি না কারোরই, তুলনামূলকভাবে যেগুলো ছোট, সেখানে কিন্তু ডিমটা মাস্ট।
এবং তখন বড় দোকানে ডিম সেদ্ধ দেওয়া হয় নাকি ডিমের অন্য কিছু দেওয়া হয় নাকি কিছুই দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না, ডিমটাই দেওয়া হয় না? ডিমটাই দেওয়া হয় না। আলু থাকে, এক পিস মাটন বা চিকেন থাকে, হ্যাঁ। আর রাইস থাকে। কিন্তু একটুখানি কমা যারা, বা এখন তো ফুটপাতে বিরিয়ানি। এবং একটা অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে, ধরো জয়পুরে লাল মাছ খুব বিখ্যাত, লাল মাছ। এবার নির্দিষ্ট কিছু কিছু ঠেক আছে যেখানকার লাল মাছ খেয়ে তোমার ভালো লাগবে। হাবিজাবি রেস্টুরেন্টের লাল মাছ কিন্তু খেয়ে যদি আসো তুমি তার মাহাত্ম্য বুঝতে পারবে না। কিন্তু কলকাতার মানে গলির গলি তস্যগলি ফুটপাতের যত বিরিয়ানির দোকান, লালুর বিরিয়ানি, রতনের বিরিয়ানি, হ্যাঁ, স্বপনের বিরিয়ানি, A1 তাজ বিরিয়ানি, B1 তাজ বিরিয়ানি, প্রত্যেকের কিন্তু স্বাদের একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, বিরিয়ানির স্বাদ তো অন্য সমস্ত প্রদেশ বা দেশের থেকে আলাদা বটেই। আমার বক্তব্য হচ্ছে যে ধরো 50 টাকায় যেখানে বিরিয়ানি বিক্রি হয়, এমনও হাঁড়ি নিয়ে রাস্তায় বসে, যেহেতু তাদের লাল কাপড় দিয়ে ঢাকা থাকে, যেহেতু তাদের এস্টাবলিশমেন্ট কস্ট একেবারেই থাকে না, তাই তোরা ওটাই দিতে পারে। সেই 50-60 টাকার বিরিয়ানিরও কিন্তু অদ্ভুত ভালো স্বাদ। এই যে বিরিয়ানি রাস্তায় নিয়ে বসে না, কলকাতা থেকে তো অনেকেই এখানেও আসে। একদিন এক দম্পতি এসছে, একজন চিকেন বিরিয়ানি, একজন মাটন বিরিয়ানি অর্ডার করেছে। ডেফিনেটলি আমাদের বিরিয়ানি এখানে দুটো আলাদা আলাদা ভাবে তৈরি হয়, কিন্তু কলকাতায় যারা ওই হাঁড়ির বিরিয়ানি ভাত খেয়েছে, একটাই, ভাত একটাই থাকে। এবার তারা নিয়েছে, দুজনে নিয়ে একজন বলছে, দাদা ওর রাইসটা আলাদা হয়েছে, টেস্ট আমারটা আলাদা কেন? আপনি একজন চিকেন বলেছেন বিরিয়ানি, আরেকজন মাটন। সেটাই তো হওয়া বাঞ্ছনীয়। হ্যাঁ, বলছে না একসাথে করেন না আপনারা? না, আমরা একসাথে করি। এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু ওখানে কি ওরা একটার মধ্যেই দুটো করে নাকি? না, ওই মাংসগুলো আলাদা থাকে, হ্যাঁ, রাইসটা আলাদা থাকে, কিন্তু যখন দেয় তখন ওই রাইসটাই দেয়। ওই রাইসের জন্য আলাদা করে কোনো হয় বলে আমার জানা নেই। আমি তো খুব একটা হেসেলে ঢুকিনি, কিন্তু খেয়ে তো মনে হয় যে একই ব্যাপার, একই ব্যাপার। তো কলকাতা বিরিয়ানির একটা অন্য ব্যাপার। এবং কলকাতা বিরিয়ানি আমি বলবো যে বামপন্থা অবলম্বন করে চলে। বাংলার থেকে যে বামপন্থা হারিয়ে গেছে, বিরিয়ানির ক্ষেত্রে সেই বামপন্থা রয়েছে, সবার জন্য সমান। ফুটপাতের বিরিয়ানি খেয়েও মন আনন্দ হবে, আবার সিরাজের বিরিয়ানি খেয়েও মন আনন্দ হবে। বিরিয়ানির ক্ষেত্রে এখনো অব্দি কমিউনালিজমটা বজায় থেকেছে, ওই একটা জায়গাতেই বেঁচে আছে। আচ্ছা, ফেভারিট কলকাতার খাবার? কলকাতার খাবার হচ্ছে ঘরোয়া খাবার, আলু পোস্ত, পোস্তর বড়া, পোস্ত যে বাটাটা হয়, পোস্ত বাটা, বড়ির ঝাল, আর মাছ। আর মাছের একটা অদ্ভুত এরকম ডুমো ডুমো আলু দিয়ে একটা ঝোল হয়, একটু লালচে, সেটা রেস্টুরেন্টে চট করে পাওয়া যায় না, সেটা একটা অসাধারণ রান্না। বা শুক্তো, আজকে তোমার এখানে যেটা খেলাম সেটা আমার খুব পছন্দের। নিম বেগুন আমার খুব পছন্দের খাবার, আমারও দারুণ লাগে। তারপরে আলু উচ্ছে ভাজা খুব পছন্দের খাবার, মাছের মাথা দিয়ে মুগের ডাল অত্যন্ত পছন্দের খাবার, ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা জিরে দিয়ে ঝোল অত্যন্ত পছন্দের খাবার। এইরকম মানে সেই অর্থে দেখতে গেলে সব রকম খাবারই আমার পছন্দের, কিন্তু যদি আলাদা করে স্পেসিফাই করতে হয় তাহলে আমি বলবো পোস্ত সংক্রান্ত, পটল পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্ত বাটা, পোস্তর বড়া, পোস্ত চিকেন, যা করবে পোস্ত দিয়ে। পোস্তটা অত্যন্ত মহার্ঘ দামের ক্ষেত্রে এবং স্বাদের ক্ষেত্রে। আচ্ছা, পোস্তর বদলে দেখি অনেক জায়গায় কি চার মগজ নাকি দিয়ে দেওয়া হয়, চার মগজ বাটা। ওটা তো তোমার ওই ধরো কিশোর কণ্ঠী হতো না, তাদের গান শুনে কি আর কিশোর কুমারের স্বাদ পাওয়া যায়? সেরকম, কিন্তু তারাও এক্সিস্ট করতো বা এখনো করে, সেরকম চার মগজও এক্সিস্ট করে, আবার কিশোর কুমারও এক্সিস্ট করে, তাই না? আর এমনি একটা আইডিয়াল ডে, ধরুন মানে ছুটির দিন বাড়িতে আসে, কি আপনার মোটামুটি খাবার সকাল থেকে কি শুরু? এ তো তোমার ব্যস্ততার লক্ষণ। চলুক, কাটছো কেন? তুমি যে ব্যস্ত, ক্রমাগত তোমার কাছে খদ্দেররা ফোন করছে যে এতটার সময় আসছি, অতটার সময় আসছি, এই চাই এই চাই, এটা তো তার প্রমাণ। এটা কাটার কোনো দরকার নেই, এটা প্রমাণ করা যে তুমি কতটা বিজি এবং তোমার এটা পসার কতটা বেড়েছে। হ্যাঁ, হয়তো না, অনেকটাই বেড়েছে। আমি অনেকের কাছে শুনেছি এটার নাম, আজকে এসে খেয়ে আমি বুঝলাম যে তারা ভুল নন। বাড়িতে আইডিয়াল ডে শুরু হচ্ছে সকালে। আমি তো উত্তর কলকাতার মানুষ, এবং উত্তর কলকাতা মানে লুচি, বুঝলে না? লুচি বা কচুরি, স্বাদ আলুর তরকারি সকালবেলা খুব বেশি রগরগে ইয়েতে গিয়ে লাভ নেই। মানে ওই তোমার নারকোল টারকোল দিয়ে একটা আলুর দম হয় লুচির সাথে, খুব ভালো লাগে। এরকম বড় বড় ধামসা আলু, সেটা একদম আর্লি ইন দ্য মর্নিং না খাওয়াটাই ভালো। জিরে দিয়ে সাদা আলুর তরকারি। সকালে উঠে চাটা চলে? চাটাকে আমি খাওয়ার মধ্যেই ধরছি না। ও আচ্ছা, চাটাকে খাওয়ার মধ্যে আমি ধরলাম না। চা আমার কাছে জলের মতো আর কি, বুঝলে না? জল খেয়ে তো লোকে উপবাসও করে,
ফলে ওটাকে খাওয়ার পর্যায়ে ধরছি না, চাটাকেও ধরছি। চাও উপবাসের সময় খাওয়া হয়। আচ্ছা উপবাস মানে যা পেটে কোনো খাবার যাচ্ছে না, তাহলে চাটা চাকে খাওয়া তুমি খাবার কি করে ক্যাটেগরিতে চা ফেলছো? পানীয়, ঠিক আছে। তো ওই লুচিটা দিয়ে শুরু হলো, লুচি সাদা আলুর তরকারি, একটা বেগুন ভাজা পেলে মন্দ হয় না। বেগুন ভাজাটা গোল নয়, বেগুন ভাজাটা লম্বা, লম্বা। এবং তার উপরে একটু হালকা পোস্ত ছড়ানো থাকবে। আচ্ছা মানে বেগুন ভাজাটা লুচি দিয়ে খাওয়ার সময় মুখে হালকা একটা পোস্তর হিন্ট পড়বে, আচ্ছা বুঝলে? এটা হলো নারকোল দিয়ে একটা ছোলার ডাল, নারকোল কুড়ে নয় কিন্তু, না। নারকোল এরকম এরকম ছোট 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 করে এরকম এরকম বুঝতে করে পেরেছি, কাটা হ্যাঁ। নারকোল, তার মধ্যে কিশমিশও থাকতে পারে, আপত্তি থাকবে না আমার। এইটা গেল। আর তার সঙ্গে অবশ্যই সকালবেলা একটুখানি ভালো মিষ্টি, সন্দেশের দিকে গেলেই ভালো হয়। সকাল সকাল আমি রসের মিষ্টিটা খুব একটা প্রেফার করবো না। এটা গেল একটা সকাল। আরেক রকম সকাল হতে পারে একদম পাড়ার দোকানের কচুরি। পাড়ার দোকানের কচুরি, তার সঙ্গে তোমার ওই আলুর একটা তরকারি, যেটা খোসাটা ছাড়ানো হয়, পুরো খোসাটা লেগে থাকে, যেটা আমাদের শ্যামবাজারে বিখ্যাত দোকান, তুমি নিশ্চয়ই জানো, হরিদাস মোদক। আচ্ছা আদি হরিদাস মোদক, পাশাপাশি দুটো আছে। আচ্ছা আদিটা হচ্ছে আসল, মানে মানে আমি ওই শ্যামবাজারের বিখ্যাত কালী মন্দিরের থেকে ঠিক উল্টো দিকে, আচ্ছা তুমি যদি আরজিকরের দিক থেকে আসো, প্রথম বাঁ দিকে যেটা পড়বে সেটা হচ্ছে আদি হরিদাস মোদক, সেটাই আসল। পাশেরটা নকল তো আমি বলছি না। ওইখানে সকালবেলা গেলে একটা সময় অবধি কিন্তু ওরা লুচি দেয়, এই ভুল বললাম, কচুরি দেয়। 9টার পর থেকে ওটা লুচিতে ট্রান্সফার হয়ে যায়। ও মানে পুরটা শেষ হয়ে কচুরি শেষ হয়ে যায়। কচুরি একদম ওরা তাজা বানায় সকাল 7:30 8টা থেকে 9টা, তারপরে তুমি কচুরিটা পাবে। মানে পুরটা শেষ হয়ে গেছে, পুরটা শেষ হয়ে গেছে, আর পুর বানাচ্ছে না, কলা পাতার উপরে দেয়। ওইটা একদম এনে ওই কচুরি, আলুর তরকারি তার সাথে, এবং তখন কিন্তু মিষ্টিটা বদলে জিলিপি হয়ে যাচ্ছে। জিলিপির থেকে ভালো মিষ্টি আর পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না। গরম জিলিপি হ্যাঁ তোমার ইয়ের থেকে তুলে যেটা দিচ্ছে, মানে কোনো সত্যি কোনো তুলনা হয় না। ওর জন্য আমি একটা জীবন মানে দাওপে লাগিয়ে দিতে পারি। জিলিপি সত্যি অসাধারণ একটা আবিষ্কার। মানে আমি বলবো তোমার রকেট সায়েন্স, মোবাইল ফোন, কম্পিউটার, এসবের থেকে অনেক মানে দামি আবিষ্কার হচ্ছে জিলিপি। বাকি সব আবিষ্কারের মধ্যে প্যাঁচ আছে, হ্যাঁ, কিন্তু প্যাঁচ দিয়েই কিন্তু জিলিপির জন্ম। অফকোর্স। তো সকালটা ওইভাবে শুরু হলো। তারপরে দুপুরবেলাটা দুরকম হতে পারে, একটা হালকার উপর দিয়ে হতে পারে, দুরকম মাছের, ইলিশের একটা পাতলা, ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোলটা হতে পারে, বা একদম আমরা চলে যেতে পারি সর্ষে পোস্ত দিয়ে ইলিশে, সেটা হতে পারে। মানে শরীরটা কেমন আছে তার উপর নির্ভর করছে, ওয়েদারটা কেমন আছে তার উপর নির্ভর করছে। কলকাতা এখন যে ভয়ানক গরমটা পড়ে, তাতে করে দুপুরবেলা পোস্ত সর্ষেটা অনেক সময় একটুখানি গুরুপাক হয়ে যায়। ইলিশকে গুরুপাক, ইলিশকে এত ভালোবাসি, ধরো তোমার প্রেমিকা যে যখন ছিল, বা আপনাদের যাদের হবে, প্রেমিকা যতই ঝামেলা করুক, তোমার তাকে ইলিশ মাছের মতোই ভালো লাগবে। ইলিশ মাছ যতই গুরুপাক হোক, তাকে তুমি ভালোবাসতে বাধ্য। তার মধ্যে এমনই কিছু গুণাবলী যে স্বাদ, এটাকে আবার যেন নারীবাদীরা মানে প্রেমিকার স্বাদ আবার কি এটা বলে রেগে না যায়। আমি সহজ বাংলাতেই বলতে চাইছি, ডাবল মিনিং করবেন না। সেটা হচ্ছে ঠিক মানে প্রেমিকার মতো ইলিশ মাছ, যতই গুরুপাক হোক তাকে সবসময় ভালোবাসতে ভালো লাগে। তো ইলিশ মাছের ঝোল, একটা মুসুর ডাল পাতলা, তার সঙ্গে বড়ির ঝাল হতে পারে, মাটন হতে পারে দুপুরবেলা, চাটনি পাঁপড়, আর লাল দই। লাল দই মানে পয়োধি যাকে বলা হয়। কলকাতা শহরে কিন্তু খুব কম দোকানই আজকাল পয়োধি পাওয়া যায়, সবটাই এখন একটা ডায়েট দইয়ের পর্যায়ে চলে গেছে। সাদা রং, হালকা মিষ্টি, তার থেকে দই খাবো কেন? দই খেতে হলে একদম ওপরটা লাল হবে, এরকম ভাবে ওপরে শটটা উঠবে, এবং ভয়ানক মিষ্টি হবে, সেটা প্রায় দানাদারের লেভেলে মিষ্টি। মালদার সাইডে একটা দই পাওয়া যায়, মিষ্টি দই, কিন্তু একদম সাদা। আমার পছন্দ নয়, আমার ওটা খুব অদ্ভুত লাগে। আমার নবদ্বীপের দই সবচেয়ে বেশি পছন্দ। নবদ্বীপের যে হাঁড়ি করে লাল দই, বহুবার আমি 1 কিলোর হাঁড়ি এক শেষ করে দিয়েছি, বহুবার। শক্তিগড়ের ল্যাংচা কেমন? খুবই ভালো। শক্তিগড়ের ল্যাংচা আজকাল শুনি নাকি মান পড়ে গেছে, হ্যান ত্যান অনেক কথা শুনি, কিন্তু বোলপুর, দুর্গাপুর ওই সমস্ত দিক থেকে আসার সময় একদম দাঁড়াবে না এমন বাঙালি নেই, সবাইকেই দাঁড়াতে হবে। এবং লক্ষ লক্ষ পরপর দোকান, হাব যাকে বলে, ল্যাংচা মহল, ল্যাংচা কুটি, এই তাই সেই, সবারই স্বাদ 19-20 এক। অনেকে জিজ্ঞেস করে কোনটা ভালো, হ্যাঁ এটা হতে পারে। পাশাপাশি যদি 30টা দোকান হয়, একটা দোকান তার মধ্যে সেরা, এটা হতে পারে। সবারই স্ট্যান্ডার্ড এক। ওখানে আবার ক্যাটেগরি থাকে, একটা হচ্ছে একদম আসলে ঘিয়ে ভাজা, তারপর একটা হচ্ছে তোমার বনস্পতিতে ভাজা, আর একটা সাদা তেলে ভাজা। দামের দাম অনুযায়ী, যেমন পুরীর খাজা, পুরীতে তুমি যদি খাজা কিনতে যাও, একটা দেখবে একদম উপরে রাখা আছে 600 টাকা কিলো,
সেটা হচ্ছে আসল ঘি দিয়ে বানানো হচ্ছে। তারপর ক্যাটাগরি নামছে, লাস্টে একদম সাদা তেলে চলে এলো। এও তাই, শক্তিগড়ের ল্যাংচাও তাই। তাই যদি হাইয়েস্ট স্কেলের যেটা এক একটা পিস বোধহয় 15 টাকা না 20 টাকা, সেটা অসামান্য, আর কোনো তুলনা হয় না। বেস্ট মিষ্টি এইটা বলা খুব মুশকিল হয়ে যায়। মানে ধরো মানে আমার যেমন লাগে রসগোল্লা, মানে আমার রসগোল্লার না, আমি আলাদা করে জন্য ভালো লাগে। আমি আলাদা করে রসগোল্লাকে চিহ্নিত করতে পারছি না। তার কারণ হচ্ছে যে ওই ল্যাংচা বা দানাদার বা ভালো একটা ঘিয়ে ভাজা গজা তুমি যদি এনে দাও আমার কাছে, বা ছানার জিলিপি, মানে আমি বোঁদে লুচি দিয়ে বোঁদে, বা সব ছেড়ে দিয়ে আমি যদি কোনো মিষ্টি পেলাম না, ফ্রিজ থেকে কনডেন্সড মিল্কটা বার করে নিলাম, সেইটা দিয়ে ঢেলে তার মধ্যে লুচিটা কেরম করে, বা পরোটাটা বেটার এই ক্ষেত্রে, কনডেন্সড মিল্কের ক্ষেত্রে পরোটাটা বেটার, পরোটা দিয়ে একটু হালকা করে লাগিয়ে যদি দাও, ও স্বর্গসুখ, স্বর্গসুখ ভাবা যাচ্ছে না। যারা খেতে ভালোবাসে তারা এক জীবনে যে কতবার স্বর্গ দর্শন করে, এটা যারা খেতে ভালোবাসে না তারা বুঝবে না। তাদের মৃত্যুর পর স্বর্গে যেতে হবে, কিন্তু যে খেতে ভালোবাসে সে কিন্তু প্রায় প্রতিদিনই একবার করে স্বর্গে ঘুরে আসছে। একদম। এরকম কোনো গল্প আছে যেখানে আর কি আপনি কোন একটা অদ্ভুত জায়গায় গেছেন বা আনথিঙ্কেবল কিছু একটা খাবারের স্বাদ পেয়েছেন যেখানে ওটা এক্সপেক্ট করেননি একেবারে? অনেক জায়গায় তো শুটিং এ যেতে হয়, রাইট? হ্যাঁ, খারাপ খাবার তো অনেক জায়গাতেই খেয়েছি। আমি একটা সময় দীর্ঘ সময় যাত্রা করেছিলাম। হ্যাঁ, থিয়েটার না, যাত্রা। আচ্ছা, গ্রামে গ্রামে যে যাত্রা হয়, সেই যাত্রা করেছিলাম আমি 4 মাস। আমি মানে বাংলাদেশের এমন কোনো গ্রাম, এমন কোনো ইন্টেরিয়ার, এমন কোনো আনাচ কানাচ নেই যেখানে যাইনি। সেসব জায়গায় আমার আর কোনোদিন যাওয়া হবে না। প্রসেনিয়াম নয়, 3 দিক খোলা মঞ্চ, 3 দিকে দর্শক এবং যাত্রা, একদম আক্ষরিক অর্থে যাত্রা। থিয়েটার নয় কিন্তু, ওখানে গ্রামের মানুষরা আসে, ধান ক্ষেতের মধ্যে প্যান্ডেল করে অনুষ্ঠান হয়, এবং এখানে কোনো ক্ষমা নেই। মানে এটা একাডেমি থিয়েটার নয় কিন্তু, যে খারাপ থিয়েটার দেখেও সবাই এসে বাহ বাবা খুব ভালো বলে পেছনে কি বলবে, আরে জঘন্য যাচ্ছে তাই। এখানে তোমায় নগদ বিদায়। একটা লোক সকাল থেকে ধান কেটে পরিশ্রম করে তার সঞ্চিত অর্থ দিয়ে টিকিট কেটে আসছে তো যাত্রা দেখতে, তারা কিন্তু একদম পরিষ্কার বুঝিয়ে দেবে কোনটা ভালো কোনটা মন্দ। খারাপ হলে কি হয়? খারাপ হলে ইট ছুড়বে, ঢিল ছুড়বে। হ্যাঁ, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? না, আমার ক্ষেত্রে হয়নি। আমি অতটা খারাপ করিনি বলে আমার ক্ষেত্রে হয়নি। আমি খুব ভালো দলের তত্ত্বাবধানই করেছিলাম। কিন্তু এরকম নজির বহু বড় বড় শিল্পীরও হয়েছে যে তারা ভেবেছে যে আমার স্টার ডাউন দিয়ে আমি উতরে দেবো, সংলাপ মুখস্থ করেনি বা গলার যত্ন নেয়নি। 10-12টা 15টা শোয়ের পরে গলা বসে যাওয়াটা অবধারিত, যদি না তুমি গলার যত্ন নাও। কারণ অনেক চিৎকার করে অভিনয় করতে হয় তো। এরকম বড় আমাদের বাংলা এখন থাকে, আগে থাকতো না মাইক্রোফোন, বা এখন থাকলেও খুব কম মাইক্রোফোন থাকে, মাইক ধরে ধরে অভিনয় করতে হয়। এখন তো যাত্রার অবস্থা খুবই খারাপ। আমি বলছি তোমায়, আমি যখন করেছি 2009-10 সাল, তো ওই আনএক্সপেক্টেড খাবার বলতে যাত্রার সময় বহু লোক আসতো আমার সঙ্গে দেখা করতে, যারা আমার যাত্রা ভালোবাসতো, এবং তখন সদ্য রাজাগজা হয়েছে আমার, সেখানে আমি খাদ্যরসিক হিসেবে উত্তীর্ণ হয়েছিলাম মানুষের নজরে। তাই নানান লোক নানান খাবার নিয়ে আসতো আমার জন্য। যাত্রা দেখে যখন ভিড়তো, কেউ কৌটো করে নারকলের নাড়ু নিয়ে আসতো, কেউ 1 কাঁদি কলা নিয়ে আসতো, কেউ বাড়িতে বানানো মাংসের ঝোল নিয়ে আসতো, এবং তারা এক্সপেক্ট করতো আমি ওখানে দাঁড়িয়ে সবটা খেয়ে নেবো সিরিয়ালের মতো। সেটা তো সম্ভব নয়। তাদের বলতেও খারাপ লাগতো, তারা তো একটা আশা করে নিয়ে এসেছে, তো আমি নিয়ে নিতাম, পরে সবাই মিলে ভাগ করে খাওয়া। এই আরেকটা গল্প আমার মনে পড়ছে, যেটা তুমি বললে, সেটা হচ্ছে এরকম একবার একটা অনুষ্ঠান করতে গেছি, মাচা যেরকম অনুষ্ঠান হয় কোন একটা আমাদের তোমার বনগাঁর দিকে কোন একটা গ্রামে, তখন রাজাগজের সিরিয়াল ওয়াজ রানিং। তো তখনকার কোনো একটা এপিসোডে আমার সংলাপ ছিল যে আমার যে চরিত্রটা, গজার চরিত্রটা, সে তো গ্রাম থেকে কলকাতা এসেছিল। রাইট। এবার সে কলকাতা এসেছে, যখন কলকাতায় তার একটা সংলাপ ছিল যে কতদিন মায়ের হাতের নাড়ু খাইনি, খুব মনে পড়ে মায়ের হাতের নাড়ু। সংলাপটা বলেছি সিরিয়ালে, ভুলেও গেছি, টেলিকাস্ট হয়ে গেছে। এবার বনগাঁয় অনুষ্ঠানটা করে রাত্রিবেলা 9:30-10টায় গাড়িতে উঠবো, এমন সময় অর্গানাইজারদের একজন এসে বললো একটুখানি ওই দিকটা যাবেন। কেন? বলে একজন বয়স্ক ভদ্রমহিলা এসছেন, একটা ভ্যান রিক্সা করে হাঁটতে পারে না, তার ছেলে নিয়ে এসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। প্রচন্ড ঠান্ডা, জানুয়ারি মাসে, আমি কাঁপতে কাঁপতে আল পার হয়ে গেলাম। একটা ভ্যান রিক্সা, অশীতিপর মহিলা বসে আছেন ঘোমটা দিয়ে। আমি গেলাম, কে বললো যে বাবা, তুমি দেখলাম টিভিতে বলছিলে যে তুমি অনেকদিন মায়ের হাতের নাড়ু খাওনি, তা আমি নাড়ুটা বানিয়ে এনেছি, আমি জানি না তোমার মায়ের মতো হবে কিনা, তুমি খেও, বুঝলে? আমার সেদিন মনে হচ্ছিল আমি অস্কার অ্যাওয়ার্ড পেয়ে গেছি। সত্যি অনেক আড্ডা আলোচনা হলো, মানে
অম্বরীশ বাবু যে হারে গল্প করে যাচ্ছেন আমাদের সাথে, হয়তো আরো 1 ঘন্টা টেনে দিতে পারতাম আমরা, কিন্তু এভরি গুড থিং হ্যাজ টু কাম টু অ্যান এন্ড, রাইট? তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে চলেছি। থ্যাংক ইউ অম্বরীশ বাবু এখানে আসার জন্য। তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, আবার কোনো একদিন দেখা হবে। তোমার জমিদারি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ঈশ্বর মানে কে? ঈশ্বর মানে যারা খেতে ভালোবাসে। একদম গোটা কানাডা, টরন্টো জুড়ে যারা খেতে ভালোবাসেন, বাঙালি অবাঙালি সবার জন্য, সবাইকে আমি বলবো যে তাদের আশীর্বাদে যেন তোমার এই যে সাহস করে তুমি এই যে কাজটা শুরু করেছো, এটা করা তো খুব সহজ কথা নয়, এর জন্য প্রচুর সাহসের প্রয়োজন হয়। সেইটা যেন আরো বড় হয় এবং তোমার এই যে পডকাস্ট সেটাও যেন শ্রীবৃদ্ধি লাভ করে। আপনাদের সকলকে বলবো যে ওর এই চ্যানেলটি একদম নতুন শুরু করেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় আপনারা খুব ভালো করে জানেন কি কি করতে হয়। এগুলো একটু অনুগ্রহ করে, হাত জোর করে অনুরোধ করছি, করে দিন। একটা ভালো কাজের পাশে থাকুন, এটুকুই আমার বক্তব্য। তারপর যদি ওর কন্টেন্ট ভালো না লাগে আবার সাবস্ক্রাইব করে দেবে। আমি একবারও বলছি না সারা জীবন আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ও যদি না প্রমাণ করতে পারে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু ও যে প্রচেষ্টাটা শুরু করেছে তার জন্য আজকে এই এই আমার কথাটা শুনতে শুনতেই আপনি এটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা আমাকে একটু হলেও ভালোবাসে বা আমার অভিনয় দেখতে ভালোবাসে বা আমাকে ভালোবাসে না, তাদের প্রত্যেককে এটা একটু শেয়ার করে দিন, তাহলে এটা ছড়িয়ে যাবে আস্তে আস্তে। কারণ আপনারাই পারেন কিন্তু একমাত্র একটা জিনিসকে জনপ্রিয় করতে। কোনো হোর্ডিং, পোস্টার, বড় বড় মিডিয়া কেউ পারে না, বিশ্বাস করুন। ওয়ার্ড অফ মাউথ যেটা করতে পারে সেই শক্তি আর কারণ নেই। শক্তি আছে আমার হাতে, আপনার হাতে। তাই আপনারা একটু ওর এই চ্যানেলের পাশে থাকুন। আর যারা কানাডাতে থাকেন, টরন্টোতে থাকেন, তারা চলে আসুন এবং গুছিয়ে আমার মতো খেয়ে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।